ডিটেলসে লিখেছেন, ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামও উল্লেখ করেছেন, কিন্তু আমরা সেই নামগুলো বলতে পারছি না, গ্রামের নামটি বলতে পারছি না, কারণ ওনার চাচাতো ভাইরা বা ফুফাতো ভাই বোনেরা বা অনেকেই আত্মীয় স্বজন যারা আছেন আর কি, তারা তো শুনছেন বা কোনো না কোনোভাবে আপনাদের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড রয়েছেন, যার কারণে আমি এই বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছি। যদিও বা উনিও এটা অ্যাভয়েড করার জন্য অনুরোধ করেছেন। তো চলুন ঘটনা শুরু করে দেই। তো এই যে ইরফান ভাই, ওনারা কিন্তু বর্তমানে সপরিবারে ঢাকাতেই রয়েছেন, ঢাকার ওয়ারিতে রয়েছেন। তো ওনার পারিবারিক যেই শুরুটা, এটা না বললে ঘটনা বুঝতে কিন্তু অসুবিধা হবে, কেননা এই বিষয়টার সাথে ঘটনার একটা খুব গভীর যোগসূত্র রয়েছে। ওনার বাবা এবং চাচা, অর্থাৎ ওনার বাবার এক ভাই রয়েছে, ওনারা দুই ভাই, আর ইরফান ভাইয়ের ফুপু হচ্ছে 5 জন, ওনার চাচা একজন আর ফুপু 5 জন। এর মধ্যে সবার বড় ছিলেন ওনার চাচা, এরপর ওনার বাবা, এরপর একে একে ওনার 5 ফুপুর জন্ম হয়। ওনার দাদা ইন্তেকাল করেন 1974 সালে। তখন ওনার বাবা মানে ইরফান ভাইয়ের বাবা সবে এসএসসি পাস করেছেন। ওনার চাচা তখন বিবাহিত এবং তার দুটো ছোট ছেলে মেয়েও আছে। তো ওনার চাচা যে কাজটি করেন সেটা হচ্ছে এই ইরফান ভাইয়ের দাদি এবং 5 ফুপুর কোনো দায়িত্ব নেন নাই। সঙ্গত কারণে সকল দায়িত্ব এসে পড়ে ইরফান ভাইয়ের বাবার উপরে। ওনার বাবা বিভিন্ন জায়গায় লজিং থেকে টিউশনি করিয়ে নিজের এবং সংসারের খরচ চালাতেন। এভাবেই ইরফান ভাইয়ের বড় 3 ফুপুর বিয়েও দিয়েছেন। ওনার বাবার বয়স যখন 25 কি 26 বছর, তখন তিনি বিয়ে করেছেন। ইরফান ভাইয়ের মা কুমিল্লা শহরে মানুষ হয়েছেন, আর ইরফান ভাইয়ের বাবা ছিলেন গ্রামের মানুষ। তো বিয়ের পর উনি ওনার স্ত্রীকে মানে ইরফান ভাইয়ের মাকে গ্রামে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করাবেন, এটা তো আসলে একটু সমস্যা তো হবেই, কারণ ওনার মা শহরে বড় হয়েছেন। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে শহরের মানুষরা যদি গ্রামে যায়, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করতে কিন্তু বেশ কষ্ট হয়ে যায়, হচ্ছিল তাই। আর ইরফান ভাইয়ের বাবারও টার্গেট ছিল যে উনি নিজের পরিবার এবং সন্তানদেরকে শহরে মানুষ করবেন, কিন্তু প্রাথমিকভাবে উনি ওনার স্ত্রীকে অর্থাৎ ইরফান ভাইয়ের মাকে গ্রামে নিয়ে আসছিলেন। এখন যেহেতু পরবর্তীতে উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন যে ওনার স্ত্রীকে উনি নিয়ে শহরে চলে যাবেন, এতে করে ইরফান ভাইয়ের দাদি এবং ফুপুরা তারা তো এই বিষয়ে রাজি হয় না, প্রচন্ড অমত। তাদের ধারণা ছিল যে ইরফান ভাইয়ের বাবা যদি তার মাকে নিয়ে শহরে চলে যায়, তাহলে হয়তো পরিবার আগের মতো টাকা দেবে না। এখানে বলে রাখা ভালো যে ইরফান ভাই জানিয়েছেন তার দাদি ছিলেন প্রচন্ড লোভী প্রকৃতির একজন মহিলা, আর মায়ের কাছ থেকে তো সন্তানদের মধ্যেও কিছু কিছু স্বভাব ট্রান্সমিট হয়, যেটা হয়েছিল ইরফান ভাইয়ের ফুপুদের মধ্যে। ফুপুদের স্বভাবও অনেকটা সেরকমই ছিল। আর ইরফান ভাইয়ের বাবা ছিলেন তাদের আসলে দুধেল গায়ের মতো, ক্যাশ কাউ, মানে সবসময় তার কাছ থেকে একটা ইনকাম আসবেই এরকম আর কি। তো ওনার বাবা যখন ওনার মাকে নিয়ে শহরে চলে আসার জন্য একদম ডিটারমাইন্ড হয়ে গিয়েছেন, তখন অনেক ধরনের বাধা সৃষ্টি করেছিল ওনার দাদি এবং ফুপুরা, বিশেষ করে যাদের বিয়ে হয়নি তখন তারা, আর অন্যদের বিয়ে হয়ে গেছে, ওনারা তো চলে গেছেন যাদের সংসারে আর কি। কিন্তু যেটা হয়, ইরফান ভাইয়ের বাবা সকল ধরনের বাধাকে অতিক্রম করে ইরফান ভাইয়ের মাকে নিয়ে কুমিল্লার চান্দিনাতে চলে আসেন। আসার পরও কিন্তু এই ইরফান ভাইয়ের দাদিকে খরচের টাকা ঠিকঠাক মতোই দিয়ে যাচ্ছিলেন, যাতে করে বলতে না পারে যে বউকে নিয়ে শহরে চলে গেছে, এখন আর আমাদেরকে দেখে না, টাকা পয়সা দেয় না। এই জন্য উনি কিন্তু টাকা পয়সা দিয়ে যাচ্ছিলেন। তো এই যে সময়টা, এই সময়টা কিন্তু 1985 সালের কয়েক বছর আগে। তো 1985 সালের দিকে ইরফান ভাইয়ের একটি বোন জন্মগ্রহণ করেন। এই বোনটা খুব ফুটফুটে সুন্দর হয়ে জন্মগ্রহণ করে। ওনার বাবার নামের সাথে মিলিয়ে নামকরণ করা হয়। যেহেতু আমরা বেশ কিছু নামগুলো বলছি না, কারণ অনেকে এটা বুঝে যাবে, এরপর ইরফান ভাইয়ের উপর চাপ আসতে পারে। তো বাবার নাম ধরুন যে তার নাম আসাদ, তখন এই আসাদ শব্দটার সাথে মিলিয়ে আরেকটা নাম রাখা হলো আর কি, যেমন আসমা এরকম। দুঃখজনকভাবে এই বাচ্চাটা 4 দিনের বেশি বাঁচেনি। জানা যায় যে এই যে ডাক্তার ডেলিভারি করিয়েছিলেন, ইনি এই বাচ্চাটার নাড়ি ঠিকঠাক মতো কাটেন নাই, যার কারণে টিটেনাস হয়েছিল। এই কারণে নাকি বাচ্চাটা মারা গিয়েছিল, এরকম ধারণা করা হয়। কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই বাচ্চাটির জন্মের 4র্থ দিন পুরো শরীর নাকি একবার লাল আর একবার নীল হয়ে যেতে থাকে, এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ইরফান ভাই জানিয়েছেন এটা কি আসলে টিটেনাসের কারণে নাকি অন্য কোনো কারণে বিষয়টা এরকম হয়েছিল, এটা এখনো নিশ্চিত নন, হতে পারে টিটেনাসের কারণেই আর কি। এরপর নাকি ওনার মা আবার 2বার গর্ভবতী হন, কিন্তু একবারও বাচ্চা বাঁচেনি। প্রথমবার মিসক্যারেজ হয়েছে, আর দ্বিতীয়বার 3 থেকে 4 মাসের মাথায় আবারও মিসক্যারেজ হয়ে যায়। তো এভাবে কিন্তু দুটো বাচ্চা নষ্ট হয়ে যায়। কি কারণে এসব হচ্ছিল, এটা যখন বোঝার জন্য টেস্ট করানো হয়, সব ধরনের টেস্ট করানো হলেও কোনোভাবেই ডাক্তার ধরতে পারছিল না আসলে সমস্যাটা কি। এদিকে ইরফান ভাই দাদি বারবার তার বাবাকে বলতে থাকে, এই তোর এই বউ ভালো না, এর বাচ্চা কাচ্চা হবে না, তুই একে ছেড়ে দে, আমরা গ্রামেরই আরেকটা মেয়ে দেখে তোকে আবার বিয়ে দেবো, একে তালাক দে, আমরা এই মহিলাকে তোর জীবনে নিয়ে আসবো, সে আমাদের সাথে থাকবে, আমরা ওকে দেখে শুনে রাখবো, দেখবি কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এই বউকে তালাক দিয়ে দে, ছেড়ে দে।
এই ধরনের কুমন্ত্রণাগুলো ইরফান ভাইয়ের দাদি তার বাবাকে দিতে থাকে। কিন্তু ওনার বাবা উনি বুঝতে পারতেন যে এই কাজগুলো করা যাবে না। এই ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ কোনো পরামর্শ দেয়, সে যেই হোক, মা হোক বাবা হোক, এটা শোনা যাবে না। এই জন্যই উনি এই বিষয়ে কোনো কর্ণপাতই করেন নাই। এটাই ছিল তাদের একটা ক্ষোভের কারণ। এবার আসি ইরফান ভাইয়ের জন্মের ঘটনায়। ওনার মা প্রেগনেন্সির 3 মাসের মাথায় খুব অসুস্থ হয়ে পড়েন। তার একটানা 104 ডিগ্রি জ্বর চলতে থাকে, কখনো কখনো 105ও চলে আসে, এমন একটা অবস্থা। ওনার মা অনেক দুর্বল হয়ে পড়েন। তখন ইরফান ভাইয়ের বাবা ওনার মায়ের দেখাশোনা করার জন্য ইরফান ভাইয়ের দাদিকে চান্দিনাতে নিয়ে আসেন। কিন্তু দাদি এসে কোনো সাহায্য করার পরিবর্তে উল্টো ওনার মায়ের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালাতে থাকেন। দাদি বিভিন্ন ভারী কাজ, যেমন কাপড় ধোয়া, চাপকল থেকে কলসি দিয়ে পানি নিয়ে আসা, এসব কাজ ওনার অসুস্থ মাকে দিয়ে করাতেন। আবার ওনার মায়ের সামনেই যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এবারের বাচ্চাটাও যেন মরে যায়, এবার বাচ্চাটাও যেন না বাঁচে। একটা গর্ভবতী মহিলার সামনে কোনো বৃদ্ধা মহিলা যদি যায় নামাজে বসে আল্লাহর কাছে এইভাবে দোয়া করে, তাহলে ওই গর্ভবতী মহিলার মানসিক অবস্থা কেমন হয় একবার ভাবুন প্রিয় লিসেনার্স। এদিকে ইরফান ভাইয়ের আম্মুর শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। এবার ইরফান ভাইয়ের বাবা বুঝলেন যে না, ইরফান ভাইয়ের দাদিকে নিয়ে এসে আসলে কাজ তো হয় নাই, উল্টা আরো অকাজ হয়েছে। এই জন্য উনি কুমিল্লা শহরে ইরফান ভাইয়ের নানুর বাড়িতে তার মাকে পাঠায় দেন। ওখানে ওনার নানু, মামা, মামি ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই ইরফান ভাইয়ের আম্মুকে দেখাশোনা করার জন্য। কুমিল্লার একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, তার আন্ডারে থেকে চিকিৎসা চলছে। যখন ওনার মায়ের আলট্রাসোনোগ্রাম করানো হয়, তখন নাকি ইরফান ভাইয়ের কোনো হার্টবিট পাওয়া যাচ্ছিল না। ওই সময়ে সেই ডাক্তারের কাছে এরকম আরো 2জন মুমূর্ষ গর্ভবতী মহিলা চিকিৎসা নিচ্ছিলেন, যাদের কারোরই বাচ্চা বাঁচেনি। ওনার নানির বাড়ির লোকজন মাঝিগাছা নামক এক জায়গার কোন এক কবিরাজের কাছ থেকে পানি পড়া এনে ওনার মাকে দেন আর কি। যাই হোক, এরপর আবার হার্টবিট নাকি ফেরত আসে রহস্যজনকভাবে আল্লাহর রহমতে। তো প্রেগনেন্সির 7 মাসের শেষের দিকে অথবা 8 মাসের শুরুর দিকে আল্লাহর রহমতে এই ইরফান ভাইয়ের জন্ম হয়। কিন্তু এই সময় জন্ম নেওয়া কোনো শিশু কিন্তু প্রিম্যাচিউর বেবি হয়। ওনার বেলাও সেটাই হয়েছিল। উনি আকারে খুব ছোট ছিলেন। ওনার শরীরের চামড়া এত পাতলা ছিল যে চামড়ার নিচে ওনার নীল রগগুলো নাকি দেখা যেত, আর ওনার মাথার পেছনটা কিছুটা ভেতরের দিকে ছিল। জন্মের প্রথম 2 বছর ওনার নানান ধরনের অসুখ বিসুখ লেগেই থাকতো। তখন ওনাকে যারাই দেখেছিল কেউই আশা করে না যে ইরফান ভাই বাঁচবেন, কিন্তু আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ উনি বেঁচে গেছেন এবং এখনো জীবিত আছেন। ইরফান ভাইয়ের বাবা সোনালী ব্যাংকে চাকরি করতেন। ওনার বয়স যখন 4 বছর, মানে ইরফান ভাইয়ের বাবা তো সোনালী ব্যাংকে চাকরি করতেন, ইরফান ভাইয়ের বয়স যখন 4 বছর, তখন উনি সোনালী ব্যাংকের হেড অফিস ঢাকার মতিঝিলের যে শাপলা চত্বরের পাশে যেটা রয়েছে আর কি, ওখানে ট্রান্সফার হন এবং তখন কুমিল্লা থেকে সপরিবারে ঢাকায় চলে আসেন। এরপর সবকিছু মোটামুটি ভালোই চলছিল। 1996 সালে ওনার ছোট বোনের জন্ম হয়। ইরফান ভাইয়ের একটি ছোট বোন হয়। তো তার জন্মের আগে কিন্তু তার প্রেগন্যান্সির কথা, বিশেষ করে ইরফান ভাইয়ের মায়ের প্রেগন্যান্সির কথা তার দাদা বাড়িতে জানানো হয়নি, দাদিরা জানে না। আল্লাহর অশেষ রহমতে দেখা যায় যে ইরফান ভাইয়ের মা এবং ইরফান ভাইয়ের বোন দুজনই সুস্থ ছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রেগন্যান্সির সময়ও হয়নি, এমনকি ডেলিভারির সময় হয়নি, পরেও কোনো সমস্যা দেখা যায়নি। সুস্থভাবেই জন্ম হয়েছে, মা মেয়ে দুজনই সুস্থ। তারপরও সাবধানতা বশত ইরফান ভাইয়ের বোনের জন্মের পর মাঝিগাছার সেই কবিরদের কাছ থেকে আবারও পানি পড়া নিয়ে আসা হয়। 2002 কি 3 সালে ওনার বাবা সোনালী ব্যাংকের চাকরিটা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে একটি প্রাইভেট ব্যাংকে উচ্চপদস্থ একটা পদে চাকরি লাভ করেন। ওনাদের আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। 2005 সালে যখন ইরফান ভাইয়ের বোন ক্লাস 1 বা 2তে পড়ে, তখন একবার ওনার দাদি এই ইরফান ভাইয়ের বড় চাচাতো ভাইকে নিয়ে ওনাদের বাড়িতে বেড়াতে এসেছেন এবং কিছুদিন থেকে যান। তারা চলে যাওয়ার পর ওনারা লক্ষ্য করেন যে দাদি একটি কাপড়ের পুটলি ভুলে ওনাদের বাড়িতে ফেলে গিয়েছেন। তো সেটা ওনারা সযত্নে কোথাও রেখে দিয়েছেন, এই ভেবে যে ইরফান ভাইয়ের বাবা যখন আবার কুমিল্লায় যাবেন সেটা সাথে নিয়ে যাবেন, ফেরত দিয়ে দেবেন। ব্যাস, ঘটনা শুরু এই পুটলি রেখে যাওয়ার 1 থেকে 1.5 মাস পর থেকে। একদিন সকাল থেকে ওনার বোন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং সে বলে যে তার বুক অনেক ভারী হয়ে আসছে, যেন তার বুকের উপর ভারী কিছু চেপে বসেছে, তার দম আটকে আসছে, বারবার খিঁচুনি হচ্ছে। এরকম পরিস্থিতি যখন আরো অবনতির দিকে যেতে থাকে, তখন সে চোখ উল্টে খিঁচুনি দিয়ে কেমন একটা ঘোরের মধ্যে চলে যেত। আবার কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে বলতো যে তার শরীর অনেক ব্যথা করে। প্রথম 2-3 দিন ওনারা অনেক শিশু বিশেষজ্ঞকে দেখিয়েছেন, অনেক টেস্ট করেছেন, কিন্তু কোনো অসুখ ধরা পড়েনি। 3 থেকে 4 দিন পর এই অসুবিধাগুলো চলার সময় সে বলতো যে ঘরের মধ্যে সে কিছু ভয়ঙ্কর অবয়ব দেখতে পাচ্ছে, যারা কখনো তার কাছে বা একটু দূরে দাঁড়িয়ে থেকে তার দিকে শুধু তাকিয়ে থাকে, আবার কখনো ভয় দেখায়, আবার কখনো আক্রমণও করে। এভাবে কিছুক্ষণ চলার পর তার বোন যখন হঠাৎ চিৎকার দিয়ে বলে ওঠে যে মা আমাকে বাঁচাও, এরা আমাকে নিয়ে যাচ্ছে, তখন ওরা বুঝতে পারে যে ব্যাপারটা তো আসলে স্বাভাবিক কিছু না। তখন ওনারা ঢাকার গোপীবাগে থাকতেন। তো ওনাদের একজন পরিচিত জনের মাধ্যমে মানিকনগর থেকে এক কবিরাজ এবং তার ছেলেকে আনা হলো। কবিরাজের বয়স 50-এর উপরে, ছেলের বয়স 25 থেকে 28 বছরের মধ্যে আর কি, বা এরকম বয়সী হবে আর কি আনুমানিক।
তো ওনারা এসে কিছুক্ষণ তার বোনকে পর্যবেক্ষণ করে বলে যে তারপর জিনের আসর হয়েছে। তারা আরো বলে যে টেনশনের কোনো কারণ নাই, এরকম রোগী তারা হর হামেশাই চিকিৎসা করে, আর তাদের অনুগত অনেক জিনও আছে। এই কথাটা প্রমাণ করার জন্য এই কবিরাজ ছেলে একটা অভিনব কাণ্ড করে বসে। সে ঘরের মেঝেতে বসে এবং তাকে একটি চাদর এনে দিতে বলে। চাদর দিয়ে সে প্রথমে পুরো শরীরটা ঢাকে, মাথার সামনে ঘোমটার মতো করে আর কি রাখে, অনেকখানি চাদর ঝুলিয়ে রাখে ঘোমটার মতো করে। তারপর সে ইরফান ভাইয়ের বাবার কাছে একটা সিগারেট চায়। সে প্রথমে সিগারেটটি ধরিয়ে চাদরের ফাঁকা দিয়ে ধোয়া ছাড়ে এবং ওনাদেরকে জিজ্ঞেস করে, আপনার কি সিগারেটের গন্ধ পান? ওরা সবাই বলেন হ্যাঁ, গন্ধ তো পাওয়া যাচ্ছে। এরপর সে 1 মিনিটের মতো ওই ঘোমটার ভেতরে কিছুক্ষণ বিড়বিড় করলো, আর এপাশ ওপাশ নিজের মাথা এবং শরীর দোলালো। এবার হঠাৎ সোজা হয়ে বসলো। তারপর সিগারেটে এক টান দিয়ে চাদরের ফাঁকা দিয়ে আবার ধোয়া বের করে জিজ্ঞেস করলো, এবার কেমন গন্ধ পাওয়া যায়? তার কণ্ঠটা এবার পুরোপুরি অপরিচিত লাগলো, কণ্ঠটা কিছুটা মেয়েলি শোনালো। আরো আশ্চর্যের বিষয় হলো, এবার ধোয়া থেকে সিগারেটের গন্ধের বদলে কেমন যেন একটা ফুলের মতো মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়লো চাদরের ভেতর থেকে। সে বলে উঠলো যে তার উপর জিন এসেছে, আর এই জিন যতক্ষণ সিগারেট টানবে ততক্ষণ ধোয়াতে এরকম সুগন্ধই নাকি পাওয়া যাবে। এটা সে 2-1 মিনিট করে দেখালো আর কি। তারপর আবার চাদর সরিয়ে সে স্বাভাবিকভাবে বেরিয়ে এলো। তো এর মধ্যে ওনার বোন আবার অসুস্থ হয়ে পড়লো এবং যথারীতি তার দম বন্ধ হয়ে আসা, শ্বাস নিতে কষ্ট হওয়া, খিঁচুনি শুরু হওয়া, এরকম সমস্যাগুলো কিন্তু দেখা দিল। তখন ওই কবিরাজ আর তার ছেলে তাদের সামনে ইরফান ভাইয়ের বোনকে বসালো আর ইরফান ভাইয়ের আম্মুকে লাল মরিচ পুড়িয়ে আনতে বলল। তারা তাদের ঝোলা থেকে কিছু একটা বের করে তাতে আগুন ধরিয়ে দিল। এর ফলে পুরো ঘর এক ধরনের ঝাঁঝালো ধোঁয়ায় ভরে গেল। এরপর যখনই ওনার বোনের নাকের সামনে সেই পোড়া মরিচ ধরা হলো, তখনই সে চিৎকার দিয়ে লাফিয়ে পিছিয়ে যেতে চাইল। এদিকে ইরফান ভাই, ওনার বাবা, ওনার মা, 3 জন মিলেও কিন্তু তার ইরফান ভাইয়ের বোনকে আর কি ধরে রাখতে পারছিলেন না। ওর ছোট্ট শরীরে যেমন ভয়ঙ্কর শক্তি ভর করেছিল। তখন সে চিৎকার দিয়ে বলে ওঠে, এই আমাদেরকে জ্বালাবি না, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। কবিরাজ জিজ্ঞেস করে, আমাদের মানে তোরা কারা? তখন ইরফান ভাইয়ের বোন তার নিজের কণ্ঠেই তবে কিছুটা হিংস্র হয়ে বলে ওঠে, আমরা 18 জন এর উপর আছি, তুই আমাদের কিছুই করতে পারবি না। তখন কবিরাজ বলে, তোরা কেন এই বাচ্চাটার পিছনে লেগেছিস? কে তোদের পাঠিয়েছে? উত্তর এলো, আমরা ওকে নিয়ে যাব। জাস্ট খালি এতটুকু বলেছে, আমরা ওকে নিয়ে যাবো, এছাড়া কোনো কথাই বের করা যায় না। এরপর যখন কবিরাজ বারবার বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করে যাচ্ছিল ইরফান ভাইয়ের বোনকে, এরপর তার বোনের খিচুড়ি শুরু হয় এবং সে নিজের শরীরটা মোচড়াতে খুবই হিংস্রভাবে সবাইকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিতে লাগলো। তখন এমন একটা অবস্থা হলো যে ইরফান ভাই বলছেন যে তার বোনের এই অবস্থা দেখে ওনার মোটেও সহ্য হচ্ছিল না। হঠাৎ করে তার মনে পড়ে এইসব জিনিস তো আগুন দেখে ভয় পায়। উনি দৌড়ে রান্নাঘর থেকে দেশলের বক্স এনে একটা মেচের কাঠি জ্বালিয়ে সেই জ্বলন্ত কাঠি ওনার বোনের দিকে ছুড়েন। তো ওনার বোন একটা ভয়ঙ্কর গোগানি দিয়ে ভয়ার্ত চোখে পেছন দিকে সরে যায় এবং বলে, এই বেটা থাম। এদিকে হয় কি, ইরফান ভাইয়ের মা ইরফান ভাইয়ের হাত থেকে দেশলাইয়ের বক্সটা নিয়ে নেয় যাতে করে তার বোনের শরীরে আবার আগুন না লাগে, আবার যেন উনি এই সেম কাজটা না করে। এরপর কবিরাজ আর তার ছেলে তার বোনের ভেতরে থাকা সেই জিনগুলোকে তাদের নাম, পরিচয়, তারা কোথা থেকে, কিভাবে এবং কি কারণে বাচ্চা মেয়েটার উপর আসছে এসব জানতে চায়। অনেকক্ষণ জোরাজুরি করার পর ভেতর থেকে বলে ওঠে, বলবো রে বলবো, আগে মিষ্টি আন, মিষ্টি খাবো। সাথে সাথে ইরফান ভাইয়ের বাবা ইরফান ভাইকে মিষ্টি আনতে টাকা দিলেন এবং বললেন যে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। সবথেকে কাছের মিষ্টির দোকানটাও ছিল ওনাদের বাসা থেকে 15 মিনিটের দূরত্বে। উনি দোকানে গিয়ে দেখেন দোকানের রসগোল্লা আর কালোজাম শেষ হয়ে গেছে, নতুনগুলো আসতে নাকি আরো 1 ঘন্টা লাগবে। দোকানে শুধু বিভিন্ন রকম সন্দেশ আর কাঁচাগোল্লা ছিল। তো উনি 1 কেজি সন্দেশ নিয়ে ফেরত আসেন। সন্দেশের প্যাকেটটা তার বোনের সামনে রাখা হলো। যে গোগ্রাসে একে একে 5 থেকে 6টা সন্দেশ মানে না চিবিয়েই গিলে ফেললো। সন্দেশের এক একটা পিস কিন্তু বেশ বড় এবং শুকনো ছিল। একজন পূর্ণবয়স্ক মানুষেরও পানি ছাড়া এভাবে একটার বেশি সন্দেশ খাওয়া সম্ভব নয়। এই ব্যাপারটা দেখে ইরফান ভাই তো তাজ্জব হয়ে যান এবং বলে ওঠেন যে আরে বাবারে, পানি ছাড়া কেমনি এত বড় বড় সন্দেশগুলো খেয়ে ফেলতেছে, দেখো দেখো সবাই দেখো। তো ওনার এই কথা শুনে ওনার বোন ওনার দিকে ভয়ঙ্কর চাহনি দিল এবং মুখটা বিকৃত করে পুরো জিহবাটা বের করে আধ খাওয়া একটা সন্দেশ প্যাকেটের মধ্যে ফেলে দিল। পুরো দৃশ্যটা এতটাই ঘৃণ্য ছিল যে এই ইরফান ভাইয়ের বোনের চেহারাটা এতটা বিভৎস হয়ে গেছিল যে উনি কখনোই ভুলবেন না বলে জানিয়েছে। তো যাই হোক, এরপর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওনার বোনের ভিতরে সেই 18টা জিনের মধ্যে 2টো জিন আসে। এই 2টো জিন নাকি এই 18টা জিনের মধ্যে সবচেয়ে কম বয়স্ক ছিল। এর মধ্যে সবচেয়ে ছোটটার বয়স ছিল 180 বছর, যেটা নাকি মানুষের বয়সের হিসাবে মাত্র 7 থেকে 8 বছর হবে। এর নাম ছিল বারবি তুরমুনা। আর অন্য জিনটার বয়স ছিল নাকি 250 বছরের কাছাকাছি, কিন্তু এর নামটা ইরফান ভাই মনে করতে পারেন নাই, একটার নামই শুধু ওনার মনে ছিল। এরা দুজন জানায় যে ইরফান ভাইয়ের দাদি আর ওনার ছোট ফুপু নাকি এই কাজটি করেছেন, অর্থাৎ ইরফান ভাইয়ের বোনের উপরে জিন চালান করে দিয়েছেন। আর ওই 2টো জিন জানায় যে সব সম্পত্তি ইরফান ভাইয়ের দাদি এবং ছোট ফুপুর নামে লিখে দিতে হবে, আর তা না হলে 18টা জিন যে চালান করা হয়েছে এই 18টা জিন ইরফান ভাইয়ের বোনকে মেরে ফেলবে। তখন তো আর ওনাদের বুঝতে বাকি রইল না যে এই ঘটনার পেছনে কে বা কারা দায়ী। তো সেই কবিরাজ এবং তার ছেলে দুজনে মিলে অনেক চেষ্টা করতে লাগলো এই 18 জিনের মধ্যে যে জিনটা সবচেয়ে বয়স্ক এবং তাদের সর্দার তাকে হাজির করার, কিন্তু সে কিছুতেই হাজির হচ্ছিল না। তাই তাদের সাথে আলাপ করে কোনো সমাধানে আসা যাচ্ছিল না। এদিকে
ওনার বোনের অবস্থা আরো খারাপ হতে থাকে। মাঝে মধ্যে সে খিচুড়ি দিয়ে অজ্ঞান হয়ে যাওয়া মানে হয়ে যেতে শুরু করলো। যখন আবার জ্ঞান ফিরতো তখন জানাতো এক ভয়ঙ্কর ব্যাপার, এই জিনগুলো নাকি ওকে মাটির নিচে কোথাও নিয়ে বেঁধে রাখে আর প্রচুর মারধর করে এবং ভয় দেখায়। এজন্য জ্ঞান ফেরার পর ওর শরীর অনেক ব্যথা করে। এভাবে আরো 2 দিন চললো। এই দুটো জিন মাঝে মাঝে ইরফান ভাইয়ের বোনের উপর ভর করে একই কথা বলতো যে সব সম্পত্তি ইরফান ভাইয়ের দাদি এবং তার ছোট ফুপুকে লিখে দিতে, তাহলে তারা চলে যাবে, না হলে এই মেয়েটাকে মেরে ফেলবে। এক পর্যায়ে ওনারাও বুঝতে পারেন যে এই কবিরাজ আর তার ছেলের পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব না। তখন ওরা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে ওনার বোনকে হাক্কানি হুজুরের কাছে নিয়ে যাবেন। উনি ওনাদের নানুর বাড়ির এলাকারই ভাটপাড়া নামে একটি মসজিদ আছে, ওই মসজিদের ইমাম এবং অনেক কামেল ব্যক্তি ছিলেন। এই সমস্যার সমাধানে ওনার মতো দক্ষ লোক আসলে কমই পাওয়া যেত ওই সময়। ওনার নাম ডাকা এই ধরনের সমস্যার সমাধান আর কি। তখন ওনার বয়স খুব বেশি ছিল না, 37 থেকে 38-এর মতো ছিল। তো ওনার বোনকে নিয়ে পরদিন সকালেই ওনারা সপরিবারে ভাটপাড়া গেলেন এবং হাক্কানি হুজুরকে ওনাদের নানু বাড়িতে আসার অনুরোধ জানান। উনি পারিবারিকভাবে আসলে এনাদেরকে চিনতেন, তাই কাল বিলম্ব না করে হুজুর নানুর বাড়িতে চলে আসেন। তখন সময় বেলা 12টার কিছু পর হবে। তো হাক্কানি হুজুর ওনাদের কাছ থেকে সবকিছু শোনেন এবং ওনার বোনকে ভালোভাবে অবজার্ভ করেন। তখনও কিন্তু ওনার বোনের মধ্যে হালকা কিছু সিমটম, যেমন বুকে ভারী কিছু চেপে বসে থাকার অনুভূতি, শ্বাসকষ্ট, এসব কিন্তু হচ্ছিল। হুজুর সবকিছু দেখেছেন এবং শুনলেন। একটা কাগজে কিছু লিখলেন, তারপর কাগজটা লম্বালম্বি ভাঁজ করে এক গ্লাস পানিতে ডুবিয়ে রাখলেন। তিনি বললেন যে এই পানিটা কিছুক্ষণ পর পর এই ইরফান ভাইয়ের বোনকে খাওয়াতে হবে এবং তার গায়ে ছিটিয়ে দিতে হবে। এছাড়া হুজুর কিছু দোয়া পড়ে ইরফান ভাইয়ের বোনকে ফু দিয়ে দিলেন। তারপর ওনার বোন কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল আর কি। তো ইতিমধ্যে জোহরের আজান দিয়ে দিয়েছে। হুজুর যেহেতু একটি মসজিদের ইমাম, তাই তিনি তখনকার মতো চলে যাবেন বলে জানালেন। প্ল্যান করা হলো যে হুজুর আসরের নামাজ পড়িয়ে বিকালে আবার আসবেন এবং তখন উনি আরো কিছু কাজ করবেন। তবে উনি এটাও জানিয়ে যান সার্বক্ষণিক ইরফান ভাইয়ের বোনকে যেন চোখে চোখে রাখা হয়, কোনোভাবেই নজরের আড়াল যেন না হয়, আর প্রচুর বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে ইরফান ভাইয়ের বোনকে। হুজুর চলে যাওয়ার পর ইরফান ভাইয়ের বোনকে তার মা কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। তখন তার অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিল। এরপর তো ওনারা সবাই ডাইনিং রুমে লাঞ্চ করতে গিয়েছেন, আর ওনার বোন যে রুমে ঘুমিয়েছিল সেটা ছিল ডাইনিং রুমের পাশেই এবং দুটো রুমের দরজা করিডোর দিয়ে দেখা যায়। এর ফলে এই ইরফান ভাইয়ের বোনের উপর চোখ রাখা সবার জন্যই সহজ ছিল। আর যেহেতু সে ঘুমিয়েছিল তাই ওনারা সবাই একসাথে খেতে চলে আসেন। তো এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে থাকেন। হঠাৎ করে ইরফান ভাই খেয়াল করেন যে ওনার বোন খুব চুপি চুপি পা টিপে টিপে করিডোর দিয়ে বাড়ির মূল দরজার দিকে এগিয়ে যাচ্ছে। উনি তো এটা দেখে চিৎকার দিয়ে ওনার বোনের কাছে যান এবং তাকে ধরে ফেলেন। তো ওনার দেখা দেখি ইরফান ভাইয়ের মা এবং নানু বাড়ির আরো 2-1 এসে তার বোনকে ধরে ফেলে। তখন তার শরীরে মনে হচ্ছে 10 থেকে 12 জন মানুষের শক্তি। সে বারবার ওনাদেরকে ছাড়িয়ে বাইরে চলে যেতে চাচ্ছিল আর বলছিল আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমি ওই বকুল গাছটার কাছে যাবো। এখানে বলে রাখা ভালো ওনার নানুর বাড়ির সামনের উঠোনের একদম ডান পাশের সীমানা ঘেঁষে কোনায় বেশ বড়সড় একটা পুরনো বকুল গাছ ছিল। গাছটা প্রতি বছর অনেক ফুল ধরতো, সেই ফুলের ঘ্রাণ অনেক দূর থেকেও পাওয়া যেত। এমনকি বাড়ির সামনের রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলেও সেই গন্ধ পেত। এই গাছটার নিচে চারপাশ জুড়ে অনেক ফুল পড়ে থাকতো। অনেকে সেটা কুড়িয়ে নিয়ে বকুল ফুলের মালাও বানাতো। ছোটবেলায় ওনারা সেই বকুল ফুল কুড়াতেন, মালা বানাতেন। যাই হোক, ওনার ছোট বোন বারবার সেই বকুল গাছের কাছে যেতে চাইছে। এটা যে কেন চাইছে এটা ওনারা বুঝতে পারছিলেন না। তাকে জিজ্ঞেস করে কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। অগত্যা বাধ্য হয়েই এই ইরফান ভাইয়ের ছোট বোনকে খাটের সাথে গামছা দিয়ে শক্ত করে বেঁধে রাখা হলো এবং সারাক্ষণ তার পাশে কেউ না কেউ ওনারা ছিলেন। আসরের নামাজের পর সেই হাক্কানি হুজুর নানুর বাড়িতে এলেন, কিন্তু তার চোখে মুখে ছিল গভীর চিন্তার ছাপ। তিনি ওনাদেরকে জানান যে মসজিদে জোহরের নামাজ পড়ানোর পর উনি মসজিদের পাশেই নিজের বাড়িতে গিয়ে দুপুরের খাবার খান। এরপর উনি ওনার রুমে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শোন। হঠাৎ করে উনি খেয়াল করেন যে ওনার বিছানা থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে 8 মাত্রার ভূমিকম্প শুরু হয়ে গেছে। এক পর্যায়ে উনি বুঝতে পারেন ওনার বিছানা কে যেন শূন্য তুলে ফেলেছে। মাটি থেকে কয়েক ফুট উপরে ওই বিছানাটা উঠে গেছে। হুজুর আন্দাজ করতে পারলেন যে সব কি কারণে হচ্ছে। উনি বিভিন্ন দোয়া দরুদ পড়তে থাকলেন এবং মিনিট 5 পর ওই খাটটা আবার আস্তে আস্তে নিচে নেমে আসে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। হুজুর ওনাদেরকে জানান যে উনি জীবনে অনেক কঠিন কিছু কেস হ্যান্ডেল করেছেন, কিন্তু এইরকম ঘটনা ওনার সাথে আগে হয়নি। উনি জানান যে এই কাজে মনে হয় না উনি সফলকাম হতে পারবেন। আরো অভিজ্ঞ বুজুর্গ কোনো আলেমের খোঁজ করতে বলেন সেই হাক্কানি হুজুর, যত দ্রুত সম্ভব। আর হুজুরের দেওয়া ওই পানিটা উনি এই ছিটানো খাওয়ানো এগুলো করতে অনুমতি দিয়ে যান যে এটা করতে থাকেন। পানি শেষ হয়ে গেলে মিশিয়ে নিতে বলেন। হুজুরের দেওয়া পানি পড়া খাওয়ালে এবং গায়ে ছিটিয়ে দিলে এই ইরফান ভাইয়ের বোন কিছু সময়ের জন্য স্বাভাবিক থাকে। তো ওনারা সেটাই করতে লাগলেন। ইরফান ভাইয়ের বাবা, নানা, মামা, খালু, মোট কথা বাড়ির সব মুরব্বী পুরুষ যারা আছেন চারদিকে হুজুরের খোঁজ করতে লাগলেন। তারা বিভিন্ন জায়গায় লোক পাঠালেন, নিজেরা ফোনে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করতে লাগলেন। অবশেষে এই ইরফান ভাইয়ের বাবার ব্যাংকের এক ক্লায়েন্ট, ব্যাংকে অনেক লোক আসে না বিভিন্ন কাজে, এই ব্যাংকের এক ক্লায়েন্টের মাধ্যমে খুলনার একজন নাম করা হুজুরের সন্ধান পাওয়া গেল, যিনি অভিজ্ঞ রাখি এবং খুলনার একজন নাম করা আলেম। যেহেতু বিষয়টা 20 বছর আগের, তাই দুর্ভাগ্যবশত ওই হুজুরের নামটি এই ইরফান ভাই মনে করতে পারেন নাই। তো এই হুজুরের সাথে ফোনে কথা বলা দেওয়া হয়। আর যেই ক্লায়েন্ট এই হুজুরের সাথে যোগাযোগ করে দিয়েছেন তার নাম ছিল মুজিব। এই মুজিব আঙ্কেল হুজুরের সাথে ফোনে
ওই ইরফান ভাইয়ের বাবার সাথে কথা বলিয়ে দেন। হুজুর জানান যে উনি কিছু পরদিন বিকালবেলা খুলনা থেকে কুমিল্লায় আসবেন বা রওনা দিবেন আর কি। আসলে উনি রওনা দিয়েছেন এখন খুলনা থেকে, আজ থেকে আরো 20 বছর আগের কথা, তখন যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে ভালো ছিল, রাস্তাঘাট ভালো ছিল, তবে খুলনা থেকে কুমিল্লায় আসতে গেলে আগে তো ঢাকায় আসতে হবে, বেশ লম্বা একটা জার্নি। ওই সময় পাটুরিয়া ঘাট বা মাওয়া ঘাট দিয়ে আসতে হতো, সেখানে দীর্ঘ একটা ফেরিঘাটের জ্যাম থাকতো, দীর্ঘ একটা জ্যাম থাকতো, এগুলো পাড়ি দিয়ে ঢাকায় আসার পর আবার কুমিল্লার গাড়ি, তো সময় তো লাগবেই। সব মিলে একদিন অপেক্ষা করতে হবে সবকিছু মিলিয়ে। এই একদিন ওনাদের প্রচন্ড উৎকণ্ঠা এবং ভয়ের মধ্যে কেটেছিল। রাতে ওনারা কেউ ঘুমাতে পারেননি। সার্বক্ষণিকভাবে ইরফান ভাই ছোট বোনের পাশে 2-3 জন তো পাহারায় ছিলই। যখনই একটু অস্বাভাবিকতা দেখা দিত ওই ছোট বোনের ভিতরে, সাথে সাথে সেই হাক্কানি হুজুরের পানিটা ছিটিয়ে দিতেন আর কি তারা। আবার এটার পরপরই কিছু সময়ের জন্য স্বাভাবিক হয়ে যেত ইরফান ভাই ছোট বোন। তো সেই খুলনার হুজুর নানু বাড়িতে এলেন পরদিন মাগরিবের আজানের কিছু আগে। তো ওই সময়ে ওনার যে বয়সটা ছিল 60 থেকে 65 এরকম আনুমানিক। আর ওনার চেহারা স্রোত দেখলে এক ধরনের শ্রদ্ধা নিজের মধ্যে থেকে চলে আসে, দেখে বোঝা যায় উনি একজন আধ্যাত্মিক পুরুষ। হুজুর ইরফান ভাইয়ের ছোট বোনকে নিয়ে ওনার নানুর বাড়ির ড্রয়িং রুমে বসলেন। সাথে গেলেন ইরফান ভাইয়ের বাবা, নানা আর ছোট মামা। হুজুর ঘরের দরজা বন্ধ করে দিলেন। এই ঘরে মহিলা এবং কম বয়স্কদের ঢুকতে মানা করা হলো। হুজুর রুকিয়া শুরু করলেন। ইরফান ভাইয়ের ছোট বোনের উপর এই 18টা জিনের সর্দারকে হাজির করানোর প্রক্রিয়া শুরু করলেন। যেহেতু ইরফান ভাই তখন কৈশোর বয়সে ছিলেন আর ওনার কাজিনরাও প্রায় কাছাকাছি বয়সে ছিল, তাই কৌতূহল দমিয়ে রাখা আসলে সম্ভব হচ্ছিল না ওনাদের পক্ষে। যেহেতু বাড়িটা পুরনো ছিল তাই দরজার নিচে কয়েক ইঞ্চি ফাঁকা ছিল। ওরা সেই ফাঁকা দিয়ে কান পেতে রইলেন আর দেখার চেষ্টা করতে লাগলেন যে কি হচ্ছে। সবকিছু পরিষ্কারভাবে দেখা না গেলেও কথাবার্তা মোটামুটি ভালোই শোনা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই নাকি ইরফান ভাই ছোট বোনের উপর এই জিনগুলোর সর্দারকে হাজির করতে হুজুর সক্ষম হন আল্লাহর রহমতে। তো সর্দার এসে নিজের নাম বলে, তবে নামটি ইরফান ভাই মনে করতে পারেন নাই। তবে এতটুকু মনে আছে সেই সর্দার বয়স 1400 বছরের উপরে ছিল। তো সেই হুজুরের সাথে জিন সর্দারের প্রায় 2 ঘন্টা কথা কাটাকাটি বলা যাবে না, কথা হলো আর কি। তো জিনেরা এসে যেরকম হম্বিতম্বি করে সেই জিনের সর্দার এসে কিন্তু এরকমটা করে নাই, স্বাভাবিকভাবে কথা বলেছে। তো যতটুকু কান পেতে শুনেছিলেন তাতে বুঝতে পারা গেল যে ইরফান ভাইয়ের দাদি এবং তার ছোট ফুপু ব্রাহ্মণবাড়িয়ার কোনো এক কবিরাজকে দিয়ে এই জিনদেরকে চালান করেছে। আর মূলত ইরফান ভাইয়ের দাদি আর ফুপু চেয়েছিল যে এই 2 ভাই বোনের উপরই জিন চালান করতে, কিন্তু সঙ্গত কারণে ইরফান ভাইয়ের উপরে করতে পারেন নাই বা ওইটা ওইভাবে কাজ করে নাই। যেটা করেছে সেটা হচ্ছে ইরফান ভাইয়ের ছোট বোনের উপরে। এই জন্যই 18টা জিন এর উপরে সওয়ার হয়েছে। আর সে ছোট মানুষ, খুব দ্রুত একে কাবু করে ফেলা সহজ হবে। এই জন্যই মূলত জিনেরা ইরফান ভাই ছোট বোনকে টার্গেট করেছে। তো হুজুর তো উনি ওনার মতো করে কথা বলে যাচ্ছেন। হুজুর কথাবার্তা যখন বলছেন, হুজুরও হুমকি ধামকি দিচ্ছে না, ওই জিন সর্দার কোনো হুমকি ধামকি দিচ্ছে না, স্বাভাবিকভাবে কথা বলছে। তো এরপর যেটা হয় যে হুজুর বুদ্ধি করে ইরফান ভাই ছোট বোনের উপর সবচেয়ে কম বয়স্ক 2টো জিনকে হাজির করেন। কারণ বেশি বয়স্ক জিনেরা তো তারা অনেক বুদ্ধিমান, এদের কথাবার্তার ভিতরেও একটা ভাব গাম্ভীর্য থাকে, অনেক কথা এড়িয়ে যেতে চায়। তো এই যে 2 জনের মধ্যে একজন নাম বারবি তুরমুনা, একেও হাজির করা হয়। তো হুজুর খুব মোলায়েমভাবে তার সাথে কথা চালিয়ে যেতে লাগলেন। আর এদের 2 জনকে বললেন যে এই ছোট্ট মেয়েটাকে আর কষ্ট দিও না। এক পর্যায়ে এই 2টো জিনের কাছ থেকে কিছু আশ্চর্যজনক তথ্য বের করা গেল। তারা জানালো যে এই 18টা জিনই ওই বকুল গাছটায় আস্তানা গেছে, আর এই জন্যই এই মেয়েটাকে বারবার সেই গাছটার দিকে তারা নিয়ে যেতে চায়। আর এদের মধ্যে সবাই যে খারাপ বিষয়টা এরকম না, এদের মধ্যে এই 18টা জিনের মধ্যে কিন্তু ভালো জিনও রয়েছে, আবার দুষ্ট জিনও রয়েছে। মূলত এই যে কবিরাজটা, ব্রাহ্মণবাড়িয়ার যে কবিরাজটা, এই কবিরাজটা নাকি বিভিন্ন জায়গায় রোগী দেখতে যায়। অনেক সময় দেখা যায় কোনো রোগীর উপর ভালো জিন আসর করেছে, কোনো কারণে জিনের কোনো একটা প্রভাব সেই রোগীর উপর পড়েছে, যার জন্য জিনটাও সরাসরি দায়ী না। তখন ওই হুজুর এটা বুঝতে পেরে ওই জিনকে হাজির করিয়ে বন্দী করে থাকে, যেটা জিনের অনিচ্ছাকৃত একটা সমস্যা ছিল, জিনকে বন্দী করে ফেলেছে। আবার কিছু ভালো জিনকে, শক্তিশালী জিনকে সে বন্দী করে ফেলেছে। আবার অনেক দুষ্ট জিনদেরকে সে বন্দী করেছে। সে দুষ্ট জিনদেরকে আটকে রেখে কাজ করায়। অনেক সময় কিছু দুষ্ট জিন এই কবিরাজকে খুশি করার জন্য অনেক কাজ করে দেয়, বান মারা, তারপরে আসর করা, এরকম কাজগুলো করে, জাদুটুনা করা। আর ভালো জিনগুলো কাজ করতে চায় না, তখন তাদেরকে শাস্তি দেয়, অনেক কঠিন শাস্তি দেয়। তাদের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, চামড়ায় ফোসকা পড়ে যায়, চামড়া পুড়ে যায়। এদেরকে ওই পর্যায়ে যখন নির্যাতনে নিয়ে যাওয়া হয় তখন ওই জিনগুলো বাধ্য হয় কাজ করতে। মূলত এই যে বারবি তুরমুনা এবং অল্প বয়স্ক জিন ছাড়াও এই 18 জিনের মধ্যে বেশ কিছু জিন ভালো, যাদেরকে জোর করে পাঠানো হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে আসে নাই, কিন্তু তারা যেতেও পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই কবিরাজ তাদেরকে ফিরিয়ে নেবে। কারণ এদেরকে এই জায়গা চালান করার আগে তাদের উপর, বিশেষ করে জিনগুলোর উপর আগে জাদু করা হয়েছে, যার কারণে এই জিনগুলোর আসলে নিজে থেকে ফেরত যাওয়ার কোনো উপায় নাই। এমনকি এই 18টা জিনকে যদি হত্যাও করা হয় তাহলে আরো 18টা আসবে, ওই 18টাকে যদি মেরে ফেলা হয় আরো 18টা আসবে। কারণ এটা জাদুর মাধ্যমে করা হয়েছে, এখানে জিনদের আসলে কিছু করণীয় নেই। এখন ওই কবিরাজকেই ফিরিয়ে নিতে হবে তাদেরকে। তাছাড়া
এর কোনো সমাধান নাই, তাদেরকে মেরে ফেললো, এটার কোনো সমাধান হবে না, বরং আরো অবস্থা জটিল হবে। এই কথাই ওই বারবি তুরমুনা এবং তার সাথে থাকা অন্য জিনটা জানায়, যেটা সর্দার জিনটা বলতে চায়নি। তো হুজুরের সাথে এই আলাপচারিতায় হয় কি, এই দুটো জিনের এই মায়া একটা মায়া জন্মে আর কি। অনেক আলাপচারিতা হয়, এই জিন দুটো ভালো ছিল, ইরফান ভাইয়ের বোনের পর মায়া জন্মে। ফলে হয় কি, ওই বুজুর্গ হুজুরকে কিছু আশ্চর্যজনক তথ্য দেয়। তারা জানায় যে এই তথ্য দেওয়ার পর তাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে, তারপরও সেটা ইরফান ভাইয়ের পরিবারের জন্য ভালো হতে পারে। তখন তারা এটা প্রথমে বলে যে ইরফান ভাইয়ের দাদি এবং ছোট ফুপুর সাথে যোগাযোগ করে কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা, তাতে ওনারাও বাঁচে, এই জিনগুলোও বাঁচে। এরপর তারা জানায় যে এই কবিরাজের অধীনে কাজ করা যে জিনগুলো, এরা তো আসলে ফেরত যেতে পারবে না, তবে সেই কবিরাজের ঠিকানা, নাম বিস্তারিত বলে দেয়, যে সেই কবিরাজের সাথে যোগাযোগ করে তাকে কিছু টাকা পয়সা দিয়ে, মানে মোটা অঙ্কের টাকা দিয়ে এদেরকে ফিরিয়ে নেওয়া। তো এগুলো কিন্তু জিনারা সহজে দেয় না, কিন্তু এই দুজন দিয়েছিল। জিনারা জানায় যে এরা যেখানেই যাবে, পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, এই 18টা জিন তাদের পিছু নিয়ে যেতেই থাকবে। আর এখন বকুল গাছে সে আস্তানা গেছে। ওই জিন দুটো জানায় যে এই বকুল গাছটা যদি সমানভাবে 18টা টুকরো করা হয় এবং এই 18টা টুকরো মাটিতে পুঁতে ফেলা হয়, তাহলে নাকি এই জিনগুলোর শক্তি অনেকটাই কমে যাবে। এদিকে এই গাছটার বয়স ছিল 40 বছরের বেশি। প্রতি বছর গাছটিতে অনেক ফুল আসতো। নানু বাড়ির সবাই গাছটিকে খুব পছন্দ করত, যত্ন করত। তারপরও এই কথা জানার পর এই গাছটা কেটে ফেলার জন্য দ্বিতীয়বার চিন্তা করেন নাই ওই পরিবারের সদস্যরা। সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছেন যে এটা কেটে ফেলবেন। পরদিন সকালবেলায় লোক আনিয়ে গাছটি কেটে সমান 18 টুকরো করা হলো। এরপর সেই বুজুর্গ হুজুর বিভিন্ন দোয়া দরুদ করে সেই টুকরোগুলিকে রুকিয়া করলেন, ওর উপরে ফু দিলেন। এরপর দোয়া পড়তে পড়তে টুকরোগুলিকে মাটিতে পুঁতে ফেলা হলো। যখন এই কাজটি করা হচ্ছিল, তখনও বারবি তুরমুনা নামক ওই জিনটা এই ইরফান ভাইয়ের বোনের উপর ভর করেছিল এবং ওনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে যাচ্ছিল যে এইভাবে করো, ওইভাবে করো। মূলত তারাও মুক্তি লাভ করার জন্য বা আজাদির জন্য উন্মুখ হয়েছিল। তখন গাছের টুকরোগুলো আসলে একটার পর একটা পুঁতে দেওয়া হলো ওই সময়। এরপর ওই বারবি তুরমুনার কণ্ঠস্বর নাকি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যেতে লাগলো, মানে আস্তে আস্তে স্লো, মানে শোনা যায় না, আগে যেভাবে কথা বলতো ওইভাবে না, আস্তে আস্তে খুব আস্তে আস্তে হতে হতে একটা পর্যায়ে হলো কি, এই ইরফান ভাইয়ের বোনের শরীর ছেড়ে চলে গেল। তবে যাওয়ার আগে ফিস করে বলেছিল যে আমাদের শক্তি এই মেয়েটার উপর দুর্বল হয়ে গেছে, খুব ভালো হয়েছে, এখন সে চলে যাচ্ছে। তো এরপর নাকি বারবি তুরমুনা এই ইরফান ভাইয়ের বোনকে ছেড়ে চলে যায়। এরপর হুজুর ওনার বোনকে কিছু পানি পড়া দেন, তাকে দোয়া দরুদ পড়ে ঝাড়ফুঁক করে দেন। এছাড়া ওনাদের সবাইকে কিছু আমল শিখিয়ে দেন এবং ওনাদেরকে বলেন যে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার পুরোপুরি সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত এই আমলগুলো চালিয়ে যেতে হবে। তখন ওনার বোন মোটামুটি স্বাভাবিক। আর স্বাভাবিক হওয়ার পর বেশ কিছু অদ্ভুত কথা তার বোন সবাইকে শোনায়। তার বোন জানায় যে ইরফান ভাইয়ের দাদি যখন ওনাদের বাসায় বেড়াতে এসেছিলেন, তিনি চলে যাওয়ার কিছুদিন পর থেকেই এই ইরফান ভাইয়ের বোন রাতের বেলা খেয়াল করতো যে কেউ যেন ঘুমের মধ্যে তার চাদর টেনে সরিয়ে নিয়ে যাচ্ছে। এরপর যখন ঘুম ভাঙতো, তখন সে দেখতো ঘরের দরজা থেকে কিছুটা দূরে একটা কি দুটা আবছা অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু পর মুহূর্তেই দেখা যেত যে সেগুলো বিছানার এক পাশে চলে এসেছে। রাতের বেলা কিংবা স্বপ্নের মধ্যে তাকে এরকম ভাবে বিভিন্ন ভয়টাই দেখায় আর কি। প্রায় 1 মাস দেখিয়েছিল। তো ইরফান ভাই এবং তার পরিবার যখন ইরফান ভাইয়ের বোনকে জিজ্ঞেস করে যে কেন সে আসলে এটা জানায় নাই, তখন তার বোন জানায় যে সে চিন্তা করছে ঘুমের মধ্যে দেখছে, এবার দুঃস্বপ্ন, এরকম কিছু মনের ভুল, এই জন্য সে প্রথম দিকে কাউকে কিছু বলেনি। পুরোপুরি অসুস্থ হওয়ার 1 থেকে 1.5 মাস আগ থেকে নাকি এই ধরনের ঘটনা চলে আসছিল। তো যাই হোক, গাছের টুকরোগুলো পুঁতে ফেলার পর তিনি ইরফান ভাইয়ের বাবা আর ইরফান ভাইয়ের ওনাদের যে গাড়িটা ছিল, গাড়ির ড্রাইভার, ওনারা কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। ওনার বাবা এবং ওনাদের গাড়ির ড্রাইভার, ওনারা দুজন রওনা দিয়েছেন। তো সাথে ইরফান ভাই নাকি যেতে চেয়েছিলেন, কিন্তু ওনার বয়স কম, তো এই জন্য ওনারা নেন নাই সাথে করে। তো যাওয়ার পথে নাকি তাদের সাথে অনেক সমস্যা হচ্ছিল। ড্রাইভারের কাছ থেকে এক পর্যায়ে ইরফান ভাইয়ের বাবা স্টিয়ারিং ধরেন, উনি গাড়ি চালাচ্ছিলেন। আবার যখন ওনার শরীরটা ভারী হয়ে যাচ্ছিল, তখন আবার ড্রাইভার চালাচ্ছিল। মাঝে মাঝেই হচ্ছে কি, ওই গাড়িটাই মনে হচ্ছে ভারী হয়ে যাচ্ছে, অনেক লোড এই গাড়িতে, অনেক ভারী কিছু মনে হচ্ছে, পাথর, বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনেও সমস্যা হচ্ছে, গাড়ির স্টিয়ারিং মনে হচ্ছে অনেক শক্ত হয়ে গেছে, কোনোভাবে ডানে বায়ে ঘোরানো যায় না, এরকম একটা সমস্যা মনে হচ্ছে। কেউ শক্ত করে গাড়ির স্টিয়ারিং ধরে রেখেছে। তো এরপর থেকে শুরু হয় নতুন সমস্যা। ড্রাইভার আবার খুব খারাপ লাগতে থাকে, তার মাথা ঝিমঝিম করছিল, সে গাড়ি চালাতে পারছিল না। তো একটা পর্যায়ে হাইওয়ের এক পাশে গাড়ি সাইড করে রেখে সবাই গাড়ি থেকে নেমে পড়ে। ড্রাইভার বমি করতে থাকে। ইরফান ভাইয়ের বাবা ড্রাইভার মাথায় পানি ঢালে, কিছুক্ষণ বিশ্রাম করান। যেহেতু ওনার বাবা নিজেও গাড়ি চালাতে পারতেন, তো ড্রাইভারকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে এবং নিজে গাড়ি চালানো শুরু করলেন। উনিও কিন্তু সেম সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। একটা পর্যায়ে এসে উনিও বমি করা শুরু করেন। এবার ড্রাইভার সাহেব ইরফান ভাইয়ের বাবার মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করার চেষ্টা করেন। এইভাবে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আল্লাহর রহমতে শেষ পর্যন্ত ওনার বাবা এবং ওনাদের গাড়ির ড্রাইভার ব্রাহ্মণবাড়িয়ার সেই কবিরাজের বাড়িতে গিয়ে হাজির হন। কবিরাজ তো কোনোভাবেই স্বীকারই করে সেই কাজ করেছে, বলে না আমি তো করি নাই, এটা সেটা। অনেক টাকা পয়সা লোভ দেওয়ার পর সে স্বীকার করে হ্যাঁ সেই কাজ করেছে। তো টাকা পয়সা থেকে দেওয়া হয়, অনেক টাকা সাথে নিয়েও গেছিলেন ইরফান ভাইয়ের বাবা। তো ওই দিনই ওই জিনগুলোকে নাকি ইরফান ভাইয়ের বাবা
ফেরত আনতে বাধ্য করেছিলেন, টাকা পয়সা দিয়ে আর কি ওই কবিরাজকে। কবিরাজ নিয়েও আসে। এরপর থেকে ওনার বোন একদম স্বাভাবিক হয়ে যায় আল্লাহর রহমতে। কিন্তু খুলনার সেই হুজুর যাওয়ার আগে ওনার বোনকে কিছু পানি পড়া দিয়ে যান একটি বোতলে করে, এবং বলে যান যে এই জিনগুলোর ওয়াসওয়াসা পুরোপুরি কাটানোর জন্য 1 মাস ওই পানিটা খেতে হবে। ওনারা অবশ্য হুজুরের নির্দেশ মতো কাজ করেছিলেন, কারণ ওই জিনগুলো শরীরে থাকার কারণে বেশ কিছু সমস্যা তো হয়, তো এগুলো তো কেটে যাবে ইনশাআল্লাহ। এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই ঘটনার পর থেকে ইরফান ভাইয়ের বোন যখনই ইচ্ছা করতো সেই বারবি তুরমুনা জিনটাকে নাকি নিজের ভিতরে হাজির করতে পারতো। সে যখন চেষ্টা করতো, ধরুন যে আমরা শুয়ে আছি, নিজের 2 চোখের জন্য ঘুম আসে, আমরা ঘুম নিয়ে আসার জন্য চেষ্টা করতে থাকি, চোখ বন্ধ করে শুয়ে পড়ি। তো এরকম ভাবে যখন এই ইরফান ভাইয়ের বোন কোন একটা জায়গায় বসতো এবং সে ওই বারবি তুরমুনাকে স্মরণ করতে থাকতো আর কি, তো তখন ওই বারবি তুরমুনাও তার ভিতরে এসে হাজির হতো, বিভিন্ন ধরনের কথাবার্তা হতো, এরকম চলতে থাকতো। মাঝে মাঝেই নাকি এটা একটা খেলা হিসাবে নিয়েছিলেন, বারবি তুরমুনাকে অনেক ব্যাপারে প্রশ্ন করা হতো, এদিকে বারবি তুরমুনা উত্তর দিত, মানে একটা মজা চলছিল আর কি, ওরা এটাকে খেলা হিসাবে নিয়েছিলেন। একটা পর্যায়ে ওনারা তো ঢাকায় ফেরত আসছেন সপরিবারে আবারও। এর মধ্যে এক রাতে ঘটে যায় আরেকটা ভয়ঙ্কর ঘটনা। এবার ইরফান ভাই এই ঘটনার শিকার হয়েছিলেন। উনি ওনার নিজের রুমে ঘুমিয়েছিলেন। উনি ঘুমানোর আগে শুধু ঘুমের মধ্যে দোয়া পড়ে ঘুমাতেন, তো ঘুমানোর আগে অন্যান্য দোয়া এবং আমলগুলো খুব একটা করতেন না, বিশেষ করে সমস্যা কেটে যাওয়ার পর যেটা হয় আর কি, মানুষ একটু ঢিলেমি দেয় আমলের ক্ষেত্রে, তো ওনার বেলাও সেটা হয়েছে। উনি ছোট মানুষ, খুব একটা বেশি তো এই বিষয়গুলোর গুরুত্ব যে বুঝবেন এটা তো আশা করা যায় না। তো একদিন রাত্রে জাস্ট খালি নর্মাল ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে গিয়েছেন আর কি। ওই রাত্রে ঘুমের মধ্যে বোবাই ধরা বলতে আমরা যেটা বুঝি আর কি, শরীর অবশ হয়ে যাওয়া, শব্দ করতে না পারে ওরকম। আর ওই সময় উনি একটা দুঃস্বপ্ন দেখছিলেন। উনি দেখেন ওনার ঘরের জানালা দিয়ে 2 বামন আকৃতির পিশাচ বাইরে থেকে লাফিয়ে ওনার বিছানায় এসেছে। ওনার বিছানাটা জানালার পাশেই ছিল। এই 2 পিশাচ আকৃতিতে 1.5 থেকে 2 ফুটের বেশি হবে না। এটা সুচালো কান ছিল আর লেজ ছিল। তো উনি স্বপ্নে দেখেন যে এরা এই ইরফান ভাইয়ের শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। একটা পর্যন্ত ঘুম ভেঙে যায়। এরপর উনি দোয়া যা জানতেন সবকিছু পুরো শরীরে ফুদিয়ে আবার ঘুমিয়েছেন। পরদিন সকালবেলা খেলার ছলে আবার ওনার ছোট বোন ওই বারবি তুরমুনাকে ডাকেন। সে এসে যখনই ইরফান ভাইয়ের দিকে তাকিয়েছে বলে ওঠে, আরে কালকে তোমার সাথে খুব খারাপ কিছু হয়েছে, সর্বনাশ, তোমার রক্ত তো পিশাচদের পেটে চলে গেছে। এ কথা শুনেই তো উনি চমকে গিয়েছেন। আরে সত্যি তো, কালকে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, আমি যেটা দুঃস্বপ্ন দেখেছি বোবাই ধরা মনে করছি, আসলেই তো পিশাচ আমার শরীর থেকে রক্ত চুষে খেয়েছে। এ কথা শোনার পর ইরফান ভাই ভয় পেয়ে যান। আর এরপর থেকে বারবি তুরমুনার পরামর্শ অনুযায়ী সব সময় সব ধরনের দোয়া দরুদ পড়ে উনি রাতের বেলা ঘুমাতে যেতেন। আল্লাহর রহমতে এরপর থেকে ওনার সাথে অন্য কোনো ধরনের সমস্যা হয়নি। যাই হোক, এই বারবি তুরমুনাকে 2 থেকে 3 মাস পর্যন্ত এইভাবে তার ছোট বোন ডেকেছিলেন। এরপরে আর সে ডাকে নাই, সে এই বিষয়টা আর করতেও চাইতো না। তার ছোট বোন বলতো যে এই পুরো বিষয়টা সে জীবন থেকে মুছে ফেলতে চায়, ভুলে যেতে চায়। আর হরর মুভি দেখে সে একটুও ভয় পেত না। সে বলতো যে জীবনে যা কিছু দেখেছি বাস্তবে তার যে কোনো হরর মুভিকে হার মানাবে। এগুলো মানুষের কল্পনা প্রসূত বিভিন্ন বিষয়গুলো সামনে নিয়ে এসে হরর মুভি তৈরি করা হয়, কিন্তু সে বাস্তবে যেটা দেখেছে এটা কোনো হরর মুভির সাথেই নাকি মিলবে না। আলহামদুলিল্লাহ ওনার ছোট বোন এখন ভালো আছে, বর্তমানে পরিবার নিয়ে স্বামীর সাথে কানাডায় অবস্থান করছে। এটা ছিল মূল ঘটনা। এবার আর একটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে এই যে ইরফান ভাই, উনি তো আসলে এই ব্যাপারগুলো বা ওনার পরিবারের ব্যাপারগুলো তো আসলে অন্য কারোর সাথে আলোচনা করতে চাচ্ছিলেন না। আর মূলত ওনার দাদি এবং ফুফুরা তো চায় নাই যে ওনার বাবা পরিবার নিয়ে আসলে শহরে চলে আসুক। জোর করেই তো একরকম ইরফান ভাইয়ের মাকে নিয়ে কুমিল্লা শহরে তারপর ঢাকায় চলে আসেন আর কি। তো ছোটবেলা থেকে উনি দেখেছেন যে ওনার বাবার পেশাগত জীবনে নানা ধরনের ঝামেলা লেগে থাকতো। মানে সবসময় দেখা যেত যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঘন ঘন তার বিভিন্ন সমস্যা দেখা দিত। আর যখন এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত, এই কারণে ইরফান ভাইয়ের বাবা উনি নিজে থেকেই তার সিনিয়র অফিসারদেরকে বলে অন্য জায়গায় বদলির ব্যবস্থা করতেন। অফিস থেকে তাকে বদলি করে দেওয়া হতো ওনার অনুরোধের প্রেক্ষিতে। তো নতুন ব্রাঞ্চে গিয়ে সবকিছু ঠিকঠাক মতো চলে, আবার বিভিন্ন সমস্যা দেখা দিত, আবার উনি সেখান থেকে বদলি হয়ে যেতেন। এসব কারণে ওনাদের আর্থিক সমস্যা লেগেই থাকতো। তো ওনার বাবা সোনালী ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট ব্যাংকে জয়েন করেন। তখন প্রথম দিকে সবকিছু ভালো ছিল, আবার সেই পুরনো সমস্যার সৃষ্টি হয়ে যায়। ব্রাঞ্চের অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ওনার বাবার ঝামেলা সৃষ্টি হয়। এরপর তাকে মেঘনার মুগরাপাড়া ব্রাঞ্চে বদলি করা হয়, সেখানেও একই সমস্যার পুনরাবৃত্তি হয়। এবার ওনার বাবাকে চট্টগ্রামে বদলি করা হয়। তো ওনাদেরকে ঢাকায় রেখে ওনার বাবা চট্টগ্রামে চলে যান। সেখানেও কয়েক মাস পর আবার ঝামেলা দেখা দেয়। এক পর্যায়ে ওনার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। এসব ঝামেলার জের ধরে এবং শারীরিক অসুস্থতার কারণে ওনার বাবার চাকরির মেয়াদ আরো 12 বছর থাকার পরেও আবারও উনি আর্লি রিটায়ারমেন্টে চলে আসেন। আর এরপর ওনার পরিবার প্রচন্ড আর্থিক সমস্যার মুখোমুখি হন। তখন ওনার বাবা তার জমানো টাকা পয়সা দিয়ে একজনের সাথে পার্টনারশিপে কেমিক্যালের ব্যবসা করার চেষ্টা করেন, কিন্তু সেই পার্টনার বাবা সব টাকা মেরে দিয়ে আসলে চলে যাওয়ার চেষ্টা করেছিল। অনেক কষ্টে এবং লোকাল রাজনৈতিক নেতাদের সহায়তায় সে টাকা উদ্ধার করা সম্ভব হয়। তারপর ওনার বাবা শেয়ার মার্কেটে কিছু টাকা বিনিয়োগ করেন। তার কিছুদিন পর শেয়ার মার্কেটে ব্যাপক ধস নামে, ওনার বাবার বিশাল আর্থিক ক্ষতি হয়। ততদিনে এই ইরফান ভাইয়ের বিবিও শেষ হয়েছে। একটি বহুজাতিক এয়ারলাইন্সে উনি জবও পেয়েছিলেন। সেই জবটি ওনার মন মতো ছিল না, প্রচুর মানসিক স্ট্রেস থাকতো আর কি, চাপ থাকতো। এরপর উনি সেটা ছেড়ে দিয়ে অন্য একটা কাজ করতে থাকেন। পরে আবার তার চাকরিও চলে যায়। মন মতো চাকরি পাচ্ছিলেন না,
আইটি কোম্পানিতে সেলসের জব নেন, সেখানেও কোনো সাফল্য পাচ্ছিলেন না, সেই চাকরিটাও চলে যায়। আসলে কর্পোরেট কালচারের সাথে উনি নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। এরপর বিদেশে এমবিএ করে সেখানে সেটেলড হওয়ার সিদ্ধান্ত নেন। তো যাওয়ার আগে প্রচুর বাধা বিপত্তি এসেছিল। অনেক কষ্টে 6 বছর অপেক্ষার পর উনি 2017 সালের ডিসেম্বরে কানাডায় গিয়েছিলেন এমবিএ করতে। কিন্তু সেখানে ওনার ভাগ্য আসলে সহায় হয়নি। বিভিন্ন ধরনের বিপদ আপদ ঝামেলা তো উনি ফেস করছেনই। ঝামেলা এতটাই গুরুতর আকার ধারণ করে যে লেখাপড়া শেষ না করেই উনি দেশে ফেরত আসতে বাধ্য হন। এতে ওনার পরিবারও অনেক আর্থিক ঝামেলার মধ্যে পড়ে যান। তো উনি এই যে ঝামেলাগুলো যেগুলো ফেস করেছেন এগুলো প্যারানরমাল না, তবে উনি বুঝতে পারেন এগুলো কালো জাদুর কারণেই হয়েছে বলে উনি ধারণা পান। তো 2021 সালে কানাডায় থাকাকালীন ইরফান ভাইয়ের বাবা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো 2021 সাল জানুয়ারিতে ওনার বাবা ইন্তেকাল করেন। ওই বছর এপ্রিল মাসে উনি দেশে ফেরত আসেন। তারপর থেকে এখন পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত দেশেই আছেন। পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করলেও বারবার উনি ব্যর্থ হচ্ছেন। এখন ফ্রিল্যান্সিং করছেন, তবে খুব একটা কাজ উনি পান না বলে জানিয়েছেন। ওনার সাথে আমার কথা হলো, তো বিভিন্ন বিষয়ে ওনার সাথে আমার আলোচনা হলো। উনি জানিয়েছেন যে ওনার দাদি 2015 সাল বা এই কাছাকাছি সময় উনি মারা গিয়েছেন আর কি, কিন্তু তার ফুপুদের স্বভাব আগের মতোই রয়েছে। আরো একটা বিষয় ইরফান ভাই আমাকে জানিয়েছেন ফোনে, সেটা হচ্ছে যে ওনার ওই ছোট ফুপু, আমি জিজ্ঞেস করলাম আপনার ছোট ফুপুর কি অবস্থা এখন। উনি জানালেন যে ওনার বাবার মৃত্যুর পর সেই ছোট ফুপু এসে ওনাদের বাসার একটা খাট চেয়েছিলেন যে এই খাটটা আমাকে দিতে হবে। তখন ইরফান ভাইয়ের মা বলেছেন যে এই খাটটা তো দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে এই খাটটা ইরফান ভাইয়ের বাবার স্মৃতি, এই খাটটায় উনি ঘুমিয়েছেন, অনেক পুরনো একটা খাট, সংসার জীবনের পুরো সময়টা এই খাটটা তাদের সাথে রয়েছে, এটা উনি দেবেন না বলে জানিয়ে দেন, মানে ইরফান ভাইয়ের মা জানিয়ে দেন। এতে করে ওনার ফুপু খুব ক্ষিপ্ত হয়, ওই যে গেছে আজ পর্যন্ত আর এই বাসায় আসেও নাই, তাদের সাথে নাকি যোগাযোগ করে না। তো এই অবস্থাতেই আছে। আমরা দোয়া করি ইরফান ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা ওনাকে এই ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করুন। প্রিয় লিসেনার্স, আমি শুরুতে বলেছিলাম যে আত্মীয় স্বজনদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এটা যেমন একটা কথা, কিন্তু আমাদের ক্ষতি করতে পারে এমন আত্মীয়দের বিষয়ে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। তাদের আসা যাওয়া এই বিষয়ে কিন্তু আমাদের নজরদারির মধ্যে রাখতে হবে। আমি এমন অনেক আত্মীয় স্বজনদেরকে দেখেছি যারা বেড়াতে এসে বিছানার তোষকের ভিতরে, বালিশের ভিতরে বিভিন্ন ধরনের জাদুর উপকরণগুলো রেখে গিয়েছে। এখন শহর এলাকায় হয় কি, টাইলস করা, ফ্লোর পাকা করা, এখানে তো আসলে কোনো কিছু গিরে রাখা যায় না। এই জন্য যে কাজটা করে সেটা হচ্ছে খাটের এমন কিছু জায়গা রয়েছে, ওই জায়গাতে এগুলো যদি রাখা হয় 20 বছর ওই খাট আর খোলা হয় না। বিশেষ করে যে বাসাগুলো বা বাড়িগুলো যাদের স্থায়ী, তারা তো ওই খাটগুলো ওখান থেকে নড়াচড়া করেন না। বা তোষক বা বালিশ, যার যেটা বালিশ তোষক, ওটা তো আসলে অনেকদিন মানুষ ব্যবহার করেন। আর এগুলোর প্রভাব একবার যদি রক্তে মিশে যায়, পরবর্তীতে এগুলো সরিয়ে ফেললো, জাদুর উপকরণ সরিয়ে ফেললো, কিন্তু অনেকগুলো সমস্যা থেকে যায় দীর্ঘমেয়াদে, শারীরিক সমস্যা আর কি। জাদুর উপকরণ সরিয়ে ফেললো, জাদুজনিত কারণে শারীরিক সমস্যাগুলো সৃষ্টি হয়, সেটা তো কাটাতে অনেক সময় লাগে। তো এই জন্য এই ব্যাপারগুলোতেও আমরা সতর্ক থাকবো। অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আপনারা যারা সন্দেহ করেন যে আমার ওই আত্মীয় জাদুটোনা করতে পারে বা এই ধরনের কাজ করার অভ্যাস তার আছে, তাহলে কিন্তু তার বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাকে চেষ্টা করতে হবে অ্যাভয়েড করে যাওয়ার জন্য যতটুকু পারা যায়। এই বিষয়ে আমরা সচেতন থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আসলে আমার বলার অবস্থা ভালো না, আমি জানি না কতটুকু ভালো করে বলতে পেরেছি। আমার অক্ষমতাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি ঘটনাটি একটি শিক্ষণীয় ঘটনা হিসেবে আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের এপিসোড এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি, আসছে থার্সডে নাইট যেটা, সেটা নিয়ে হাজির হব বৃহস্পতিবারে।